প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। তো অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, স্বাভাবিক জীবন ফিরে পেতে 10 জঙ্গির আত্মসমর্পণ। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের জোরালো ভূমিকা চাই প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, সম্মেলন ঘিরে টানটান উত্তেজনা। মানব জমিন, উন্নয়ন প্রয়াসে বিশ্বব্যাংক আরো জোরালো ভূমিকা রাখবে। আমাদের সময়, অপুষ্টি দূর করতে বাড়তি $100 কোটি দেবে বিশ্বব্যাংক। খাদিজার ডান হাতে অস্ত্রোপচার সম্পন্ন। জয় জয় দিন, সঞ্চয়পত্রে স্বল্প আয়ের মানুষের বিনিয়োগ খুঁজছে সরকার। মানব কণ্ঠ, যৌথ সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, পদ্মা সেতুর বরাদ্দ অন্য প্রকল্পের মাধ্যমে সমন্বয় হয়েছে। প্রতিশোধ নিতে পাল্টা জঙ্গি হামলার শঙ্কায় সতর্ক পুলিশ। আলোকিত বাংলাদেশ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তারেককে অর্থ পাচারে সহায়তাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দৈনিক ইনকিলাব, ডিক্যাব টকে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, নিরাপত্তা নিয়ে আমরা ভীতু নই, সতর্ক। ভোরের কাগজ, উৎসব মুখর আওয়ামী লীগ, চমক থাকবে, দেশের ভবিষ্যৎ নির্মাণের সিদ্ধান্ত হবে। দৈনিক দিনকাল, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা হবে ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের অর্থনীতি, তিস্তার সমাধানে মমতার আপত্তিগুলো মিটিয়ে ফেলার কাজ চলছে, হাসিনা মোদি বৈঠক। দৈনিক সংগ্রাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আলোচনায় বিশেষজ্ঞদের অভিমত। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সুন্দরবন ধ্বংসের আয়োজন চলছে। দৈনিক করতোয়া, ঋণ সহায়তা দ্বিগুণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংক প্রেসিডেন্টের। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রিল্যাক্সিং রুলস ফর প্রমোশন অফ additional district judges, law ministry urges Supreme Court to review decision. The Financial Express, NBR intelligence to probe tax-related money laundering issues. Bangladesh Tribune, old JMB gaining strength. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। আজ আসলে অভিন্নভাবে প্রধান শিরোনাম হচ্ছে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সফরকে ঘিরে, এবং একাধিক শিরোনাম রয়েছে। তো প্রথমেই যেটি প্রধান শিরোনাম হিসেবে চোখে পড়ে সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের যে অগ্রগতি, সেটির প্রশংসা করেছে বিশ্বব্যাংক এবং বলেছে যে বাংলাদেশের এই অগ্রগতি অন্য দেশগুলোর জন্য রোল মডেল হতে পারে। বাংলাদেশের অগ্রগতি আসলেই ঈর্ষণীয় দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। আজ থেকে 10 বা 15 বছর, এমনকি 20 বছর আগে এই যে আমাদের দারিদ্র্য ক্ষেত্রে, দারিদ্র্য পরিস্থিতির ক্ষেত্রে অগ্রগতি, এটা কিন্তু চিন্তাই করা যেত না। বা 40 বছর আগে যে আমরা এক সময় আমাদের প্রায় 70% মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে ছিল। সে 1970 সালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রায় 70% মানুষ সেই সময় আমাদের এই দেশে দারিদ্র্য সীমার নিচে ছিল। আজ 2016 সালে এসে আমাদের 12% বা 13%, 11% এই দিকে কিন্তু এসে গেছে। এটা কিন্তু একটা বিশাল অর্জন। তবে আমাদের মনে রাখতে হবে যে 12% যদি হয় বা 12.9% বা 13% যদি হয়, আমাদের 16 কোটি মানুষ। 16 কোটি মানুষ মানে হচ্ছে প্রায় 2 কোটির মতো মানুষ কিন্তু আমাদের এখনো দারিদ্র্য সীমার নিচে। তো এদের উন্নয়নের জন্য, এদের মানে এই যে হতদরিদ্র অবস্থা, এদের ভাগ্য উন্নয়নে আমাদের আসলে আরো বেশি উদ্যমী হওয়া প্রয়োজন, প্রয়াস নেওয়া দরকার। কিন্তু বাংলাদেশের এই যে ঈর্ষণীয় সাফল্য দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, এটি আসলে আন্তর্জাতিকভাবে একটা রোল মডেল হতে পারে। বিশেষ করে আফ্রিকার দেশে দেশে, যেসব দেশে এখনো দারিদ্র্য, অপুষ্টি তারা হাবুডুবু খাচ্ছে। তবে বাংলাদেশে আমি মনে করি যে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি আমাদের পুষ্টির যে আকাল এখনো রয়ে গেছে। পুষ্টির ক্ষেত্রে কিন্তু আমাদের অর্জনটা ততটা না যতটা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, আমাদের খাদ্য সংকট নেই, কিন্তু পুষ্টির বিচারে কিন্তু আমাদের এখনো সংকট। আপনি যেমন বলছেন, আমরা কিন্তু শিরোনামেও দেখেছি যে
বিশ্বব্যাংকও সেই কারণে বিশ্বব্যাংক 100 কোটি টাকা বাড়তি তারা দেওয়ার কথা, ঋণ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বিশ্বব্যাংকের জন্য আমি মনে করি যে এই যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, এটাও কিন্তু বাংলাদেশের আমি মনে করি অর্থনৈতিক কূটনীতিতে একটা সাফল্য। এক হচ্ছে যে বিশ্বব্যাংক বাংলাদেশ থেকে অনেকটা মুখ ঘুরিয়ে নিয়েছিল, পদ্মা সেতুতে তারা অর্থায়ন করতে নারাজি জানিয়েছিল, সেই বিশ্বব্যাংকে কিন্তু 180 ডিগ্রি ঘুরে এসে বাংলাদেশের দিকে আবার হস্ত প্রসারিত করে সহযোগিতার হাত বাড়াতে হয়েছে। এটি আমাদের কিন্তু অর্থনৈতিক সামর্থ্যের কিন্তু একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশের যদি এই যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমাদের এই অগ্রগতি না হতো, আমাদের জিডিপি গ্রোথ রেট যদি 7%-এর না উঠতো, তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। প্লাস আমাদের এখানে বিনিয়োগটা বাড়ছে, সরকারি বেসরকারি বিনিয়োগ ধীরে ধীরে হলেও এটা বাড়ছে, আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়ছে, আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা অনেকটা কমেছে, বিশেষ করে যে খাদ্য আমদানির যে একটা বড় চাপ ছিল স্বাধীনতা উত্তরকালে, সেটি কিন্তু অনেক কমে এসছে এবং এখন নাই বললেই চলে। তো এখন আমি মনে করি যে আমাদের আসলে পুষ্টির দিকেই নজর দেওয়া উচিত। আর আরেকটা হচ্ছে যে সাম্য, সমতা, আয় বৈষম্যটা একটু দূর করা দরকার। কারণ আমাদের এখনো বাংলাদেশের উপরে 1% মানুষের কাছে 70% সম্পদ পুঞ্জীবিত, তো তার মানে বাকি 30% হচ্ছে 99% মানুষের মধ্যে বন্টন করা। তাহলে এটা কিন্তু আমি মনে করি যে সুষম উন্নয়ন না। আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নটা এখনো সুষম না। আমাদের এখানেও একটু আয় বৈষম্যটা দূর করা দরকার। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এক্ষেত্রেও সরকার সচেষ্ট। আমি মনে করি যে এখানেও আরেকটু আমাদের জোরালো ভূমিকা দরকার। আমাদের বিশেষ করে গ্রামান্তরে মানুষের যে এখনো কিছু টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনগুলো বিশেষ করে শিক্ষা, এই ক্ষেত্রে যদি বিনিয়োগটা বাড়ে, আমাদের শিক্ষার হারটা যদি বাড়ে এবং কোয়ালিটেটিভ এডুকেশন যদি আসে, তাহলে কিন্তু অন্তত এই 10 বছর 15 বছরের মধ্যে আমরা কিন্তু মধ্য আয়ের দেশে উন্নীত হব এবং মধ্য আয়েরও আমরা উচ্চ মধ্যম আয়ের দিকেও ধাবিত হতে পারি। তো এই যে সম্ভাবনা, অফুরন্ত সম্ভাবনাময় এক বাংলাদেশ, সেই বাংলাদেশের আসলে মূল চালিকা শক্তি হবে আমাদের কোয়ালিটি এডুকেশন, সুশিক্ষা। এই যে আপনি বলছেন, আমি পুষ্টির কথা বলছি, আমরা জানি যে পরিবেশ সাংবাদিকতা নিয়ে আপনি খুব সক্রিয়, দীর্ঘদিন ধরে আপনি কাজ করে আসছেন। তো পরিবেশের বিষয়টি যখন আপনি দেখেন, আমরা দেখি যে সেক্ষেত্রে জলবায়ু ঝুঁকি একটি বড় প্রসঙ্গ হিসেবে আসে, যেখানে যেমন ওই খাদ্য নিরাপত্তার কারণে পুষ্টি উৎপাদন এবং পুষ্টি একটি ঝুঁকির মধ্যে পড়ে। তো এটি মোকাবেলায় আমাদের প্রস্তুতি বা বর্তমান অবস্থাটি এখন কেমন রয়েছে, আপনার কি মনে হয়? আমরা জানি বিশ্ব খাদ্য দিবস গেল, আর আমাদের যেমন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই যে প্যারিস যে জলবায়ু চুক্তি, এই চুক্তিটাও কিন্তু কার্যকর হতে যাচ্ছে। 1 মাসের মধ্যে কার্যকর হয়ে যাবে, যেটি গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে হয়েছিল। সেটি অলরেডি 75টি দেশ এই চুক্তিতে অনুস্বাক্ষর করেছে এবং এর ফলে এটা কিন্তু এন্টার ইনটু ফোর্স, কার্যকর হয়ে যাচ্ছে এবং এটা আগামী মাসে হয়ে যাবে। তো কার্যকর যদি হয়ে যায়, তখন কিন্তু বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের যে ঝুঁকি, বিশেষ করে একটা হতদরিদ্র দেশ হিসেবে আমাদের এই ঝুঁকির মাত্রাটাও হয়তো কিছুটা কমবে। কিন্তু আমাদের যে কিছু ডিফেন্সিভ মেজার্স নেওয়া দরকার, আমাদের যেমন খাদ্য নিরাপত্তা, কারণ আমাদের খাদ্য উৎপাদনটাও একটা ঝুঁকির মধ্যে পড়বে জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের পানি নিরাপত্তাটা ঝুঁকির মধ্যে পড়বে, আমাদের কৃষি নিরাপত্তাটা ঝুঁকির মধ্যে পড়বে, আমাদের জীবন জীবিকা নিরাপত্তাটা এবং স্বাস্থ্য নিরাপত্তাটাও ঝুঁকির মধ্যে পড়বে জলবায়ু পরিবর্তন তাড়িত কারণে। তো সেই নিরাপত্তাগুলো আমরা কি করে এনশিওর করব? এই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার যে মন্দমন্থর গতি, এতে কিন্তু আসলে সমস্যার সমাধানটা ততটা জোরালোভাবে করা সম্ভব হবে না। সেই কারণে আমাদের দেশজ সম্পদ দিয়েও আমাদের
এই ক্ষেত্রে সমস্যাগুলো, সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর আমাদের কূটনৈতিক তৎপরতাটা বাড়াতে হবে, কারণ যাতে উন্নত দেশগুলো, যারা শিল্পোন্নত দেশ, যারা কার্বন নিঃসরণ করে, জলবায়ু ঝুঁকিতে আমাদেরকে ফেলছে, তাদের উপরে আমাদের চাপটা রাখতে হবে। অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো এবং উন্নয়নশীল আরো দেশগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে, এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোপেনহেগেন সম্মেলনে, এমনকি প্যারিসে উনি কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই ভূমিকাটা আরো জোরালোভাবে যদি রাখা যায়, তাহলে আন্তর্জাতিক ভাবেও আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ দেখতে পাবো। আমরা আরো শিরোনাম দেখেছি, জঙ্গি বিষয়ক শিরোনাম কয়েকটি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 10 জঙ্গি আত্মসমর্পণ করেছে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এরকম ঘটনা বগুড়ায় ঘটেছে, আজকে আবার আরেকটি শিরোনাম দেখলাম। না, আমি মনে করি যে আত্মসমর্পণের মধ্য দিয়ে এক হলো যে সরকার যে একটা বড় রকমের ক্যাম্পেইন চালাচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি দমনে যে সরকারি উদ্যোগ, এবং আমাদের রাষ্ট্রের নানা মহল, তারাও কিন্তু অনেকটা, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ জঙ্গি বিরোধী, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদ মোটেই পছন্দ করে না। এই দেশে সেই কারণে জঙ্গিবাদ দানা বেঁধে উঠতে পারবে না দীর্ঘমেয়াদে, এবং তারই একটা প্রকাশ এই যে মানে জঙ্গিরা কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে। তারাও হয়তো তাদের ভুল বুঝতে পেরেছে, এবং ভবিষ্যতে বাকিরাও এদিকে ধাবিত হবে না, এবং জঙ্গি বিরোধী একটা অবস্থান তারা নেবে সবাই। এবং আরেকজনকে আমরা ধরতে দেখেছি, যে ব্লগার নাজিম হত্যা মামলার আসামি টিপু, রশিদুল নবী ভূঁইয়া টিপু, সে টুটুল হত্যা এবং জুলহাস তনয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি তৎপর হয়, তারা কিন্তু আসলে ধরতে পারে। তারা এক্ষেত্রে মানে তৎপর, অন্তত গত 2-3 মাস তাদের তৎপরতা, অনেকগুলো মানে জঙ্গি তৎপরতা কিন্তু মোকাবেলা করা গেছে। এবং হয়তো নিকট ভবিষ্যতে এটা শূন্যের কাছাকাছি চলে আসবে, এবং আমরা আশঙ্কা মুক্ত হব। এবং ইউ যে রাষ্ট্রদূত যে কথাটি বলেছেন আজকে, আমি মনে করি যে সে কথাটিও প্রণিধানযোগ্য, যে তারা আসলে মানে ওই যে একটা ভীতি ছিল, ফিয়ার সিনড্রোম, সেই ফিয়ার সিনড্রোম থেকে কিন্তু আসলে আমাদের দেশ কিন্তু মানে এগিয়ে গেছে, বেরিয়ে আসতে পারছে। ওই বৃত্ত থেকে কিন্তু বেরিয়ে আসাটা কিন্তু কঠিন ছিল। সেই চ্যালেঞ্জ আমরা আসলে মোকাবেলা করেছি এবং আমরা সফল হয়েছি। সেই কারণে এই যে ইউ রাষ্ট্রদূতের এই বক্তব্যটা প্রণিধানযোগ্য, যে আমরা ভীত নয়, তবে সতর্ক। সতর্কতা আমাদের সবসময় থাকতে হবে। আরেকটি এরকম প্রধান শিরোনামের পাশাপাশি কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, ক্ষমতাসীন দল, দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, তার জাতীয় কাউন্সিলকে ঘিরে অনেক ধরনের শিরোনাম। তার মধ্যে নেতৃত্ব কেমন হতে পারে সেরকম বিষয়গুলো যেমন দেখছি, সম্মেলন নিয়ে প্রস্তুতির বিষয়গুলো এসছে। যেমন একটি শিরোনাম দেখছি, সম্মেলনকে ঘিরে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না, তেমন সতর্কতার বিষয়ে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। না, আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন দল। এই দলের কাউন্সিল ঘিরে কিন্তু সারা দেশে এক ধরনের উৎসব মুখর পরিবেশ, তাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা যাচ্ছে। এই রকম প্রাণ চাঞ্চল্য আমি অন্তত গত 40 বছরে আওয়ামী লীগের কোনো কাউন্সিল ঘিরে কখনো দেখিনি। এটি কিন্তু একটা ইতিবাচক দিক। একটা রাজনৈতিক দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে তাদের কর্মীদের মধ্যে। এটি কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে তার একটি মানে পরিপক্কতার লক্ষণ, ইতিবাচক লক্ষণ, এবং হয়তো রাজনীতিতেও এর একটা গুণগত পরিবর্তন ইঙ্গিত বহ। তো আমি এই সম্মেলনের সাফল্য কামনা করি এবং আশা করব যে এখানে নবীন প্রবীণের একটা সমন্বয় হবে এবং নেতৃত্বে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, এক ধরনের ট্রান্সফরমেশন যদি আসে, তাহলে বাংলাদেশের রাজনীতিতেও মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক মোড় পরিবর্তন হয়তো আসবে। আমরা যেমন দেখেছি আওয়ামী লীগের প্রবীণ নেতৃত্ব বলতে আমরা যা বুঝি, সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই
তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সরাসরি রাজনীতি করেছেন, সেই অভিজ্ঞ নেতৃবৃন্দ এখনো দলে রয়েছেন, তাদেরও অবদান রাখার সুযোগ রয়েছে। আবার আপনি বলছেন যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নবীন নেতৃত্ব এবং একটি সাংগঠনিক স্থিতিশীলতার জন্য সেটি দরকার হয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই আপনি বলছিলেন যে এক ধরনের ট্রানজিশনের মতো, এটা কেমন হতে পারে আপনার কি মনে হচ্ছে? না, আমি মনে করি যে এখনো আওয়ামী লীগের যে প্রবীণ নেতৃত্ব, সেই নেতৃত্বটা কিন্তু বঙ্গবন্ধু মুজিবের অনেকে একেবারে সাহচর্যে রাজনীতিতে এসছেন এবং কেউ কেউ তার সহকর্মী ছিলেন। অর্থাৎ অনেকেই এখানে এখনো আছেন যারা 60-এর দশকের রাজনীতিবিদ, পুরো 60-এর দশক তারা ছাত্রনেতা ছিলেন, যুব নেতা ছিলেন এবং দেখা গেল বাংলাদেশ আওয়ামী লীগের পুরো পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগ ওই সময়, সেই সময় তারা যেমন 70-এর নির্বাচনে তারা সংসদ সদস্য ছিলেন, জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদে সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেরকম কিন্তু অনেক কজন এখনো আছেন, যেমন আমাদের রাষ্ট্রপতি বা এরকম বহু কয়েকজন, আমির হোসেন আমু থেকে শুরু করে এখানে বেশ কয়েকজন আছেন যারা 70-এর নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তো সেই রকম তোফায়েল আহমেদ বা অন্য অনেকেই আছেন যারা 70-এর নির্বাচনে বা 73-এর নির্বাচনে, অর্থাৎ আজ থেকে 46 বছর আগেই তারা কিন্তু দাপুটে নেতা। তো সেই যে তারা হয়তো আরো 5-10 বছর মানে তাদের লাইফ টাইমটা হয়তো তারা আওয়ামী লীগের পাদপ্রদীপের আলোয় থাকবেন, কিন্তু তারপর তো একটা ফেজ আউট হবে এবং নতুন নেতৃত্ব আসবে। সেই নেতৃত্বটাও কিন্তু যেমন ধরুন কেউ কেউ হয়তো মানে 80-এর দশকে 90-এর দশকে ছাত্র রাজনীতি থেকে এসেছেন, তারা হয়তো এদিকে আসবেন। কিন্তু মানে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই যে ডাকসু নির্বাচন সহ ছাত্র সংসদের নির্বাচনগুলো ওইভাবে নিয়মিত গত প্রায় 15-20 বছর ধরে হচ্ছে না। এটা যদি হতো তাহলে কিন্তু আরো আমরা নতুন নেতৃত্ব, বিকশিত নেতৃত্ব যারা টেস্টেড, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে টেস্টেড হয়ে আসতেন এবং মেধাবী নেতৃত্ব আসতো। এখন কিন্তু মানে সেই অর্থে মেধাবী নেতৃত্ব অর্থাৎ ছাত্র রাজনীতির মাধ্যমে বিকশিত হয়ে আসা, ছাত্র সংসদের মাধ্যমে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসা, নেতৃত্ব দিয়ে আসা সংখ্যা কিন্তু খুব কম, নেই বললেই চলে। এই ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে আগামী দিনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ এইরকম নেতৃত্ব পাবেন যারা ইতিপূর্বে ছাত্র রাজনীতিতে পরীক্ষিত হিসেবে উত্তীর্ণ হয়ে এসেছেন। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য জনাব কামরুল ইসলাম চৌধুরী। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি।